হংসরাজ হোটেলের ম্যানেজার শুভঙ্কর বাবুর বেশ বয়স হয়েছে, তবু হোটেলের সমস্ত অতিথিদের ভালো মন্দর খোঁজ খবর নেওয়া, তাদের প্রতি তিনি প্রতিদিন নিজের থেকে আনুগত্য জানাতে ভোলেন না। আজও তিনি সেটাই করছিলেন। এমন সময় দাদু বলে তার কোলের উপরে ঝাঁপিয়ে পড়ল গুবলাই। ম্যানেজার বাবু ভীষণ খুশি হয়ে গুবলাইকে আদর করে সামনে তাকিয়ে দেখলেন সীমন্তিনী দাঁড়িয়ে মিঠি মিঠি হাসছে। মেয়েটার মুখটা আজ আরো উজ্জ্বল লাগছিল, যেন দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই খুশির খবর দিতে এই অসময়ে আগমন ওদের। শুভঙ্কর বাবু হাসি মুখে ক্যাশ কাউন্টার থেকে বেরিয়ে আসতেই সীমন্তিনী এসে প্রণাম করল। সঙ্গে তার বর কৌশিকও। দুই হাত বাড়িয়ে আশীর্বাদ করলেন ম্যানেজার। আরে কি হলো হঠাৎ প্রণাম কেন? সীমন্তিনী মৃদু স্বরে বলল, আমরা কাল সকালেই কলকাতায় যাচ্ছি কাকু। ম্যানেজার শুভঙ্কর বাবুর চোখ দুটো উজ্জ্বল হয়ে গেল। সীমন্তিনী মৃদু হেসে বলল, আজ দুপুরে বাপি ফোন করেছিল। শুভঙ্কর বাবু অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক বাবা, প্রায় 6 বছর পরে মেয়ের কথা মনে পড়ল তাহলে তোমার বাবা মায়ের। সীমন্তিনী হালকা হেসে মাথা নিচু করে নিল। কৌশিক এবারে সহজাত ভঙ্গিতে বলল, কাকু কয়েকদিনের ছুটি চাই, তাই অসুবিধা হবে না তো আপনার? ম্যানেজার শুভঙ্কর বাবু কৌশিকের কাঁধের উপরে হাত রেখে আশ্বাসের ভঙ্গিতে বললেন, তোমরা মিলেমিশে সুখে থাকো এই প্রার্থনা করে এসেছে চিরটাকাল। তাছাড়া আজ পরম আনন্দের দিন, নাও দিন 15 ছুটি দিলাম, ঘুরে এসো, শ্বশুরকে বুঝিয়ে এসো। এত ভালো জামাই পৃথিবীতে খুঁজলেও দুটি পেত না তিনি। এই কথা শুনে কৌশিক লজ্জায় মাথা নিচু করে নিল। বছর 5 গুবলাই ইতিমধ্যে দুরন্তপনা শুরু করে দিয়েছে হোটেলের অন্যান্য স্টাফদের সাথে। স্টাফরাও ভীষণ ভালোবাসে গুবলাইকে। তারা অনেকেই জানে সীমন্তিনী ম্যানেজার বাবুর ভাইঝি হন, কিন্তু কিছু পুরানো স্টাফরা জানেন আসলে ম্যানেজার বাবুর সাতকুলে কেউ নেই। সীমন্তিনী রক্তের সম্পর্কে কেউ হয় না ম্যানেজার বাবুর, অথচ তবু কি ভীষণ মায়া তার এই মেয়েটির উপরে। একেবারে নিজের মেয়ের মতন দেখেন। শুভঙ্কর বাবু হাঁটুর ব্যথায় গুবলাইয়ের সাথে দৌড়া দিতে পেরে ওঠেন না আজকাল, তবুও তাকে কাছছাড়া করতে তার মন চায় না যে। প্রতিদিন একবার সীমন্তনীদের বাড়িতে ঢু মারবেনি। আজ গুবলাই চলে যাবে ভেবে তাকে দাদুভাই বলে জড়িয়ে ধরে আদর করতে শুভঙ্কর বাবুর চোখে জল চলে এলো। সেই দিনটার কথা মনে পড়ল যখন তিনি তার একমাত্র মেয়েকে অন্য ছেলের সাথে ভালোবেসে প্রেম করে অন্তঃসত্ত্বার শাস্তি হিসেবে প্রচন্ড রাগে চড় মেরেছিলেন। মেয়ের অঝোর ধারার কান্না তার রাগকে দমাতে পারেনি। তিনি ভীষণ রাগে দরজায় শেকল টেনে বেরিয়ে গিয়েছিলেন মেয়েকে আটকে রেখে শাস্তি দেবার জন্য। পরের দিন সকালে সেই দরজা ভেঙে দেখেছিলেন মেয়েকে তিনি আটকাতে পারেননি। গলায় দড়ি দিয়ে তার প্রেমিককে মুক্তি আর তার বাবাকে চরম অপমানের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেছে। সেদিন শুভঙ্কর বাবু ভীষণ কাঁদতে কাঁদতে এই আফসোস করেছিলেন, মেয়ে ভুল করেছিল ঠিকই, কিন্তু সেও যে প্রেমিকের দ্বারা প্রতারিত হয়ে নিজেই খুব মানসিক কষ্টে ছিল। সেই সময় তার সেই অসহায় মুহূর্তে বকাবকি করলেও একটু পরে তার পাশে সহানুভূতির হাতটা বাড়িয়ে দেওয়া উচিত ছিল বাবা হয়ে। মেয়ের উপরে প্রচন্ড রাগ হলেও তার বহিঃপ্রকাশ সেই সময় না করলে হয়তো তিনি তার একমাত্র মেয়েকে চিরতরের জন্য হারাতেন না। তার স্ত্রীও এই ঘটনার পরে বেশি দিন বাঁচেননি। সংসারটা তছনছ হয়ে গিয়েছিল। সব ভুলেরই সংশোধন হয়, শুধু তার পাশে থেকে একটু সময় দিতে হয় বুঝি। নিজের প্রতি অনুশোচনায় যখন 20 বছর ধরে প্রতিদিন দগ্ধ হচ্ছিলেন, সেই সময় একটি অল্প বয়সী মেয়েকে তার হোটেলের ডাইনিং স্পেসে সেই সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত অসহায়ভাবে চুপচাপ বসে থাকতে দেখেছিলেন। দেখা মাত্রই চিনতে পেরেছিলেন। যতদূর সম্ভব মেয়েটি গতকাল রাত্রে তার স্বামীর সঙ্গে খুব সংকোচের সাথে এসেছিল হোটেলে। ম্যানেজার ভেবেছিলেন হানিমুন বুঝি। 3 দিনের জন্য ঘর বুক করা ছিল ওনাদের নামে। ম্যানেজার বাবু যেহেতু সমস্ত কাস্টমারদের ভীষণ দায়িত্ব সহকারে দেখাশোনা করেন, সেই কারণে মেয়েটিকে ওইভাবে চিন্তিত মুখে বসে থাকতে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করেন, কিছু সমস্যা হয়েছে? নাম কি তোমার মা? মেয়েটি তার দিকে বড় বড় চোখ মেলে বলেছিল, সীমন্তিনী সেনগুপ্ত। মেয়েটির মাথায় সিঁদুর, হাত ফাঁকা, কেমন একটা অদ্ভুত লাগলো। নিজের লিভিং রুমে ডেকে শুনলেন
আরেকটা প্রতারণার সেই চিরন্তন গল্প। বড়লোকের একমাত্র মেয়ে, পড়াশোনায় ভালো, এফবিতে আলাপ, তারপর প্রেম গতকালকে সেই ছেলের সাথে। ছেলেটিকে ভীষণ ভালোবেসে ফেলেছে মেয়েটি, কিন্তু ছেলেটির সাথে তাদের পরিবারের স্ট্যাটাস ম্যাচ হবে না বলে বাড়িতে মেনে নেয়নি এই সম্পর্ক। মেয়েটির বাবা বিশাল বড় লোক, কলকাতায় মস্ত বড় ব্যবসায়ী। সীমন্তিনী একমাত্র মেয়ে, বাড়িতে কিছুদিন আটকে রেখেছিল তার বাবা। গত পরশু সে বেরিয়ে এসেছে ছেলেটির হাত ধরে। মন্দিরের সামনে সিঁদুরও পরিয়ে দেয় ছেলেটি। তারপর এই হোটেল। ভোরের দিকে ছেলেটি হঠাৎ মেয়েটিকে সঙ্গে করে যে গয়না আর টাকা পয়সা আনতে বলেছিল সেটা দেখাতে বলে। মেয়েটি অপ্রস্তুতভাবে জানায় যে সে বিশেষ কিছুই সঙ্গে আনেনি, লজ্জায়। তাছাড়া কি হবে টাকা পয়সায়? একটু পরেই শ্বশুরবাড়ি নিয়ে যাবে ছেলেটি, তেমন কথাই তো হয়েছিল। তাই সে শুধু বাড়িতে চিঠি লিখে জামা কাপড়ের লাগেজ নিয়ে বেরিয়ে এসেছে ভীষণ ভরসায় ছেলেটির হাত ধরে, সারা জীবন একসঙ্গেই থাকার উদ্দেশ্যে। তখন ছেলেটি হতবাক হয়ে রেগে গিয়ে জানায় বলতে থাকে মেয়েটিকে। সেই মুহূর্তে সীমন্তিনীর চোখের সামনে থেকে একটা রঙিন পর্দা আস্তে আস্তে সরে যাচ্ছিল যেন। সে প্রতিবাদ করায় জোরে থাপ্পড় কষিয়ে ছেলেটি বুঝিয়ে দিয়েছিল তার আসল রূপ। স্বাভাবিক, এতদিন ধরে একটা বড়লোকের মেয়েকে নিজে টোপ ফেলে ধরল, আর এখন নিটফল জিরো। শ্বশুরবাড়ি যাইবি বলে সেই স্বপ্নে তোর গয়না টাকা পয়সা রেখে আসার কি হয়েছে? এমনিতেই এই হোটেল ভাড়া করতে কম খরচ হয়েছে তার। ভেবেছিল নিয়ে আসা টাকা পয়সা দিয়ে কিছুদিন ফুর্তি করে ভাড়া বাড়িতে তুলবে, তারপর মেয়েটাকে তার বাপের বাড়ি নিয়ে গিয়ে হাতে পায়ে ধরে জাস্ট সুচ হয়ে ঢোকার অপেক্ষা, তারপর সারা জীবন পায়ের উপরে পা তুলে খাওয়া। কিন্তু না, সব কিছুতে জল ঢেলে দিল মেয়েটা। উফ, এত ন্যাকামো দেখে মাথা গরম হয়ে গিয়েছিল তার। থাক তুই একা, এই বলে তাই সকাল হতে না হতে সে উধাও, মেয়েটিকে অচেনা জায়গায় একা ফেলে। সন্ধ্যা পর্যন্ত মেয়েটি অপেক্ষা করেছিল ছেলেটির ফিরে আসার। ফোন করেছে, সুইচ অফ বলছে। এখন তার কি করণীয় বুঝতে পারছিল না। বাড়ি ফেরার রাস্তাও যে সে চিরতরে বন্ধ করে এসেছে। মেয়েটির কাছে সপাচেক টাকা, নিজের জামা কাপড় আর সার্টিফিকেট ছাড়া আর কিছু নেই। যদিও ছেলেটি 3 দিনের অগ্রিম ভাড়া দিয়ে হোটেল রুমটা বুক করেছিল বলে 3 দিন সে এখানে আপাতত থাকতে পারবে। মানসিকভাবে ভেঙে পড়লেও সেটা প্রকাশ করার উপায় নেই তার। কার কাছে করবে প্রকাশ? তাই ভিতরে ভিতরে ভীষণ ভেঙে পড়লেও সে কি করবে বুঝে উঠতে পারছিল না। বাস্তব অভিজ্ঞতায় মুখ থুবড়ি খেয়ে পড়েছিল তার ভালোবাসা, বিশ্বাস। তাই শুভঙ্কর বাবু যখন তাকে ভালোবেসে জিজ্ঞেস করলেন, তখন অসহায়ভাবে ঝরঝর করে কেঁদে ফেলেছিল মেয়েটি, ঠিক সেদিন তার মেয়ের মতো। মেয়েটার কান্না দেখে শুভঙ্কর বাবুর বুকটা যেন মোচড় দিয়ে উঠেছিল। তিনি ভালোভাবে মেয়েটির মুখের দিকে তাকালেন। কি নিষ্পাপ মুখটা, দেখলেই বোঝা যায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। ভালোবেসে এমন ভুল সন্তানেরা করে থাকে না, আর ভুল হতে দেবেন না তিনি। মেয়েটিকে আশ্বস্ত করেন তিনি। আপাতত ওই রুমেই থাকার একটা ব্যবস্থা করে দেবেন তিনি মালিকের সাথে কথা বলে। মালিক তার কথা ফেলতে পারবেন না। অত্যন্ত পুরানো আর বিশ্বস্ত ম্যানেজার তিনি হোটেলের। ওই ছেলেটি অবশ্য 2 দিন পরে ওই হোটেলে এসেছিল। একটু আফসোস হচ্ছিল তার। সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া করতে চায়নি হয়তো। সেদিন মাথাটা গরম না করলেই হতো। কিন্তু সেদিনের ব্যবহার আর চরের কথা ভোলা সম্ভব ছিল না সীমন্তিনীর। আগুন চোখে হোটেলে সবার সামনে সজোরে চর মেরে নিজেই কেঁদে ফেলেছিল। এইভাবে নিজের জীবনটাকে শেষ হয়ে যাবার কষ্টে। তবু এই বিশ্বাসঘাতককে মেনে নেবার তাগিদ অনুভব করেনি সে আর একবারও। এরপরে ম্যানেজার শুভঙ্কর বাবু হোটেলে মেয়েটিকে কাজ দিলেন রিসেপশনিস্টের। সীমন্তিনীকে নিজের বাড়িতে মেয়ের ঘরে থাকতে দিয়ে নিজের মেয়ের অভাব মেটাতে চেষ্টা করেছিলেন তিনি। তবে সীমন্তিনী কখনোই বেশি কথা বলতো না, চুপচাপ কাজ করে যেত। চুপচাপ মন খারাপ করে থাকতে দেখলে ম্যানেজার বাবু তার বাড়িতে ফোন করতে বললেও সে করতে চাইতো না। হয়তো ফিরে যাবার আর মুখ ছিল না, সেই ভেবেই আর ফোন করতো না। সমস্যা বাঁধল যখন পরের মাসে সীমন্তিনী বুঝল সে প্রেগনেন্ট। তখন ভীষণভাবে ভেঙে পড়েছিল মেয়েটি। এখন সে কি করবে, কোথায় যাবে? তার পুরনো প্রেমিককে জানাতে মন চাইল না। ম্যানেজার বাবু শুনে পড়লেন
ভয়ঙ্কর আতান্তরে। সীমন্তনীর মানসিক অবস্থা দেখে চিন্তায় পড়লেন তিনি। এরপর একদিন হোটেলের ছাদে একদম ধারের কার্নিশে সীমন্তিনীকে রাত্রে একা দাঁড়িয়ে থাকতে দেখে হোটেলের স্টাফ কৌশিক তাকে ধরে ফেলে। হয়তো সীমন্তিনী সুইসাইড করতে যায়নি, কিন্তু বেঁচে থাকার ইচ্ছেটা তার একেবারেই শেষ হয়ে গিয়েছিল। কিছুদিন পরে সীমন্তিনী আবার বাঁচার রসদ পেয়েছিল, যখন কৌশিক সব জেনে শুনে ওকে বিয়ের প্রস্তাব দিল। কৌশিক খুব বেশি দূর পড়াশোনা জানে না, সামান্য একজন হোটেল স্টাফ। তেমন কোনো বংশগরিমা তার নেই, গিটার বাজানো ছাড়া তেমন কিছু আলাদা গুণও তার নেই। কিন্তু তার বিশেষ গুণ একটাই, সে ভালোবাসতে পারে ভীষণ রকম। এছাড়াও সৎ আর ভালো ছেলে সে। কিছু কিছু মানুষ থাকে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কৌশিক ঠিক তেমনই। শুভঙ্করবাবু রেজিস্ট্রি অফিসে উপস্থিত ছিলেন। খুব খুশি হয়েছিলেন যখন দেখেছিলেন এতদিন পরে সীমন্তিনীর চোখে মুখে উজ্জ্বলতা। আর কৌশিকও যেন হাতে চাঁদ পেয়েছিল। যদিও তার বিধবা মা তাকে বোঝাতে একটু সময় লেগেছিল, তবুও সে হাল ছাড়েনি। গুবলাইকে কৌশিক নিজের সন্তান ছাড়া কখনো অন্য চোখে দেখেননি। গুবলাই সারা জীবন ওদের সন্তান হয়ে থাকবে, সে তার জন্ম রহস্য কোনোদিন হয়তো জানবে না। এটা মনে করে একরকম তৃপ্তি পান মনে মনে শুভঙ্করবাবু। শুভঙ্করবাবু কৌশিককে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। কৌশিকের মতো এত বড় বুকের পাটা কয়জনের হয়? কৌশিককে দেখলে বোঝা যায় পৃথিবীতে খারাপ মানুষের সাথে ভালো মানুষও আছে, শুধু সবাই তাদের সন্ধান পায় না। সেদিন ফাঁকা বাড়িতে ফিরে নিজের মেয়ের জন্য খুব কেঁদেছিলেন তিনি। বুঝেছিলেন সমস্ত ভুল হয়তো একদিন সংশোধন হয়, যদি তাকে বেশ কিছুটা সময় দেওয়া যায়। যখন গুবলাই বছর খানেকের, তখন সীমন্তিনী একটা বেসরকারি স্কুলে চাকরিও পায়। এরপরে শাশুড়িও মারা গেলেন। অনেক চড়াই উতরাই পেরিয়ে জীবনটা যখন একটু থিতু মনে হয়েছিল, মাথা উঁচু করে বাঁচার মতো হয়েছিল, তখন একদিন সীমন্তিনী কৌশিককে নিয়ে তার বাপিকে ফোন করেছিল ভীষণ আশা নিয়ে। কিন্তু মেয়ের গলা শুনে ফোন রেখে দিয়েছিলেন সীমন্তিনীর বাবা। হয়তো সীমন্তিনী যে ভুল করেছিল তার কোনো ক্ষমা হয় না, সেটাই বুঝিয়েছিলেন মেয়েকে। এক বুক কষ্ট নিয়ে সীমন্তিনী ফোন রেখে দীর্ঘশ্বাস লুকিয়েছিল কৌশিকের সামনে। তবু কৌশিক কেন জানি না সীমন্তিনীকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল সেদিন। আর কোনোদিন ভুলেও বাপের বাড়ি ফোন করার কথা তোলেনি সীমন্তিনী। কিন্তু ইদানিং এফবিতে সীমন্তিনীর খুড়তুতো বোনের সাথে বন্ধুত্ব হওয়ার পরে সেখান থেকে সীমন্তিনীর বাবা মা নাতির মুখে মেয়ের আদল দেখে হয়তো নিজেদের আবেগকে আর সামলাতে পারেনি তারা। আসলের থেকে সুদের দাম বেশি, এজন্যই মনে হয় এই কথাটা প্রচলিত। সীমন্তিনীর বাপের বাড়িতে সবাই জানে কৌশিক সেই, যার সঙ্গে সীমন্তিনী ঘর ছেড়েছিল। শুভঙ্করবাবু ভাবলেন দেরিতে হোক, তবুও তো বুঝেছেন। কৌশিক আর সীমন্তিনী গুবলাইকে নিয়ে হোটেল থেকে বের হবার সময় শুভঙ্করবাবুর বুকটা যেন কেমন করে উঠল। অথচ তিনিই তো চেয়েছিলেন সীমন্তিনীর বাবা মেয়ের সব ভুল ক্ষমা করে দিয়ে মানিয়ে নিক। তবুও আজ তার চোখে জল এলো। মনে হলো সীমন্তিনী বাবার একটাই মেয়ে, জামাইকে ব্যবসার সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে যদি আর ফিরে আসতে না দেয় তাদেরকে। এই কথা মনে আসতেই অসহায়ের মতো রুদ্ধ স্বরে শুভঙ্করবাবু বললেন, আপন বাবাকে পেয়ে এই বুড়ো বাপটাকে যেন ভুলে যাস না মা। এই কথায় সীমন্তিনী পিছন ফিরে শুভঙ্করবাবুর দিকে সজল চোখে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না। দৌড়ে এসে তার জীবনের এই নতুন জীবনদাতার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে ঝরঝর করে কেঁদে ফেলে বলল, আমি আবার ফিরে আসবই বাবা। এতদিন পরে সীমন্তিনীর মুখে বাবা ডাক শুনে শুভঙ্করবাবু তার হারিয়ে যাওয়া মেয়েকে যেন সত্যিকারের ফিরে পেলেন। গভীর ভালোবাসায় মেয়েকে জড়িয়ে কেঁদে ফেললেন তিনি। শেষ হলো আজকের গল্প ভুলের শেষে, কলমে ঝুম্পা মণ্ডল।